আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ, প্রফেসর অফ হেমাটোলজি, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে কর্মরত আছি। আমাদের একটি সান্ধ্যকালীন চেম্বার আছে, যে চেম্বারের নাম হেমাটোলজি সেন্টার। সেই হেমাটোলজি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি হেমাটোলজিস্ট হিসেবে প্রায়শই বলে থাকি যে এনিমিয়া কেন হয় বা রক্ত স্বল্পতা কেন হয়, এবং এখানে এর মানে ইরেসপেক্টিভলি আমি দেখা যায় যে কথার মধ্যে বেশিরভাগই আছে বড়দের কথায় চলে আসে, কিন্তু যে এনিমিয়া একটা বাচ্চা 3 মাস 6 মাস 1 বছর এরকম বাচ্চা বা বিশেষ করে শিশুদের কিন্তু এনিমিয়া খুব হয় এবং সেটা খুব প্রকট আকারে হয়। তো তাহলে শিশুদেরও কেন এই যে এনিমিয়া বা রক্ত স্বল্পতা হয় সেটা সম্বন্ধে আমি আজকে আপনাদের সামনে কিছু আলোকপাত করব, এবং সেখান থেকে যদি আপনারা আমি মনে করি যে এখান থেকে কিছুটা হলেও আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন যে শিশুদের কেন এই রক্ত স্বল্পতা। এবং আমি মনে করি যে এখান থেকে যে আপনাদের যে সতর্কতা সৃষ্টি হবে, তার জন্য যদি আরও জনকে যদি আপনারা সতর্কতা সৃষ্টি করতে চান, তো আমার এই ভিডিওটি আপনাদের শেয়ার দিবেন, লাইক দিবেন, এবং এখানে আপনি দিলে আরেকজন হয়তো এটা থেকে কিছু জানতে পারবে, বুঝতে পারবে। তো ধন্যবাদ সবাইকে। আমি আমার মূল টপিকসে চলে আসি যে শিশুদের কেন রক্ত স্বল্পতা হয়। আসলে অনেক কারণ আছে যেগুলো শিশুদের রক্ত স্বল্পতা, তার মধ্যে যে খুব গ্রসলি যেগুলো আর কি খুব বেশি বেশি যেগুলো হয় সেগুলোতে দেখা যায় যে আমরা যদিও বাংলাদেশ এখন খাদ্যে মোটামুটি আমি ধরে নেই যে স্বয়ং সম্পূর্ণতা, তো তারপরেও দেখা যায় যে খাদ্যজনিত অভাব আর কি। খাদ্যের যেসব অনেক ধরনের রক্ত তৈরি করার উপাদান থাকে, যেমন আয়রন থাকতে পারে, ফলিক অ্যাসিড থাকতে পারে, জিঙ্ক থাকতে পারে, এরকম অনেক উপাদান, যে উপাদানগুলো খুব নেসেসারি বা প্রয়োজনীয় আর কি যে মানুষের রক্ত তৈরি করার জন্য। তো তাহলে বাচ্চা অবস্থায় যদি এই ধরনের খাদ্য অভ্যাস যদি না থাকে, কিংবা যদি খাদ্যের মধ্যে এই ধরনের উপাদান যদি না থাকে, তাহলে এরকম রক্ত স্বল্পতা দেখা দিতে পারে আর কি। আবার কি হতে পারে যে একই ধরনের বাচ্চার সবসময়, যে বাচ্চার বয়স হয়ে গেছে, দেখা যাচ্ছে যে বয়স হয়ে গেছে তার 6 মাস, তো 6 মাসের পরে আমরা তো এখন সবাই জানি আর কি যে এত আমরা কনসাস পিপল যে দেখা যায় যে একটা উইনিং ফুডের দরকার, তারপরও আমরা একই ধরনের খাবার খাওয়াতে আছি আর কি, যে শুধুমাত্র ভাত খাওয়াচ্ছি, অথবা কোনো দুধ খাইতেছে, তো খাইতেছে 6 মাসের পরে যে উইনিং ফুড যেতে হবে, সেখানে খিচুড়ি মিক্স খাওয়াতে হবে, সেখানে মাছ মাংস একটু একটু করে দিতে হবে। এই ফুডগুলো আমরা যখন না দিই তখনও এরকম হতে পারে। তার মানে খাদ্যাভ্যাসের কারণেও হতে পারে। আবার কোনো খাদ্যের সাথে যদি মানে রক্ত তৈরি করার যে উপাদান সেগুলো যদি অপর দিকে থাকে, তাহলেও সেখানে হতে পারে। আর একটি কারণ এখানে না বললে নয়, যে যেটা খুব কমনলি হয় আর কি, যে একটি বাচ্চাদের বিশেষ করে খুবই বেশি হয়, কারণ খেলাধুলো করে আর কি, খালি পায়ে খেলতে থাকলে সেমন পায়ের যে তলা, সেখান থেকে আমাদের অনেকগুলো কৃমি আসে, বিশেষ করে হুক ওয়ার্ম বলে আর কি, বা হুকের বাংলাকে আর কি, ধরে নেন যে একটা কৃমির একটা জাত, সে পায়ের নিচে থেকে মানে শরীরের মধ্যে যখন ঢুকে, তখন সে বিভিন্ন জায়গা থেকে অন্ত্রে ঢুকে তারা সেখান থেকে রক্ত শোষণ করে আর কি। এবং সেই শোষণ করাটা ক্ষেত্রভিত্তিতে দেখা যায় যে 0.1 থেকে 0.5 সিসি পর্যন্ত তারা এরকম রক্ত শোষণ করে। তাহলে যদি প্রতিনিয়ত যদি একটা এই যে হুকান বা কৃমি যদি মানুষের পেটের থেকে বা ওই বাচ্চার পেটের থেকে যদি রক্ত শোষণ করতে থাকে আর কি, তাহলে দেখা যায় যে সেখানেও তাদের রক্ত কমে যেতে পারে আর কি। সেই কমে যাওয়াটাকে আমরা এটাকে আবার হেমোরেজিক মানে রক্তক্ষরণ হচ্ছে জনিত অ্যানিমিয়া আছে। ঠিক এক পক্ষান্তরে আর একটা অ্যানিমিয়া আছে যেটাকে বলে হেমোলাইটিক অ্যানিমিয়া। হেমোলাইটিক আমাদের মেডিকেল ভাষা, যদিও আপনাদের বুঝতে কষ্ট হবে, তবে আমি যেটা বলতে চাই যে এটা হচ্ছে রক্তের কণিকা ভেঙে দেওয়া আর কি। তো সে রক্তের কণিকা অনেক কারণে ভাঙতে পারে। সে অনেক কারণগুলোর মধ্যে একটা খুব কমন কারণ, যেটা আপনারা সবাই জানেন, যে এখানে যদি কারো যদি জন্ডিস জাতীয় রোগ বা এখানে থ্যালাসেমিয়া জাতীয় রোগ আর কি। থ্যালাসেমিয়া হলে 3টা জিনিস এখানে আসে, একটা হচ্ছে রক্ত স্বল্পতা আসে, একটা হচ্ছে জন্ডিস থাকে, আর একটা তার লিভার স্প্লিট বড় হয়। তো সব মিলে আর কি, যে আমি এখানে হেমোলাইটিক যে অ্যানিমিয়াটা, বা বিশেষ করে সহজ বাংলা যেটা থ্যালাসেমিয়া রিলেটেড আর কি, থ্যালাসেমিয়ার বংশধরে এরকম যত ধরনের আছে রোগ আছে, যেগুলোর কারণেও অনেক সময় দেখা যায় যে এরকম রক্ত স্বল্পতা দেখা দিতে পারে। আর একটা কারণ না বললে হয়, যে আমরা খুবই জানি আর কি, যে পেটের নাড়িভুড়ির মধ্যে অনেক সময় পলিপাস তৈরি হয় আর কি। ছোটো বাচ্চাদেরও এগুলো খুব বেশি থাকে, এই পলিপাসের কারণেও কিন্তু রক্তক্ষরণ হতে পারে আর কি। তো তাহলে আমার আজকে যেটা মেসেজ দেওয়ার দরকার ছিল, যে আমি মনে করছিলাম যে কোনো রক্ত স্বল্পতা
স্বল্পতা বাচ্চাদের কেন হয় সে কারণগুলো আমি 1 2 3 4 5 6 যেভাবে বললাম আর কি এগুলো। কিন্তু সমস্যা এখানে না, সমস্যা হচ্ছে যে এই যে রক্ত স্বল্পতা হচ্ছে আর কি, তো তাহলে রক্ত স্বল্পতা হলেই কি আমি মানুষের গায়ে রক্ত দিয়ে দেবো? নো, কখনোই না। আগে রক্ত স্বল্পতার কারণটা আপনাকে বের করতে হবে যে কি কারণে রক্ত স্বল্পতা হয়েছে আগে। তারপরে সে কারণ দেখার পরে, কারণ না দেখা দিলে কোথায় সমস্যা সেটা দেখেন আগে। যে সবসময় আমরা যেমন বলি না যে একটা মানুষের ডায়াবেটিস হয়েছে, তো ডায়াবেটিসের আগে কিন্তু সে সবসময় চিনি খেত, সে মিষ্টি জাতীয় খাবার খেত, কিন্তু ডায়াবেটিস হয়ে গেল তখন কিন্তু আমরা তারা মিষ্টি খেতে নিষেধ করি আগে। তো আমাদের এখানে যদি কারণ না জানলে সমস্যা কোনটা, আমি আজকে এই মেসেজটাই আপনাদের সামনে দিতে আসছি যে যদি কারণ না জানেন তাহলে দেখা যাবে যে থ্যালাসেমিয়া রোগীদের ইউজুয়ালি আমরা আয়রন বন্ধ করি আগে, যে আপনি আয়রন জাতীয় খাবার খাবেন না। কিন্তু এই থ্যালাসেমিয়ার অংশটুকু বাদ দিয়ে আমি যতগুলো মানে প্রথম থেকে শেষ পর্যন্ত 5-7টা কারণ বললাম না যে রক্ত স্বল্পতা শিশুদের জন্য কীভাবে হতে পারে, এই সব জায়গায় আয়রন দেওয়া যায়। এই জন্যে আপনাকে আমার আজকের যে মেসেজ যেটা ছিল দিন শেষে, যে রক্ত স্বল্পতার প্রথম কারণটা জানতে হবে, সেই কারণটা যখন নির্ণীত হবে তারপরে আপনি তাকে আয়রন দিতে পারেন। আর একটি জিনিস যে এটাও মনে রাখতে হবে যে রক্ত স্বল্পতা হলেই যে সাথে সাথে যে ব্লাড দিয়ে দেবেন এমন না। ব্লাড ট্রান্সফিউশন খুবই ভয়ঙ্কর একটা জিনিস, এখানে ব্লাড দিলে মানুষের রিয়াকশন করতে পারে, বাচ্চার খিঁচুনি হতে পারে, জ্বর হতে পারে, এগুলো যেমন হয় সেই সাথে সাথে আরও বড় ধরনের ডিজিজ, বিশেষ করে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এগুলো সব ঢুকে যেতে পারে। এই জন্যে আমাদের এটা প্রথম তাহলে কথা একটি আজকে মেসেজ দেওয়ার ছিল আপনাদের যে রক্ত স্বল্পতা কীভাবে হলো, কোন কারণে হলো, এটা আমাদেরকে বের করতে হবে। সেই বের করার পরেই তারপরে আমরা যদি তার লাগে, যদি কোনো আয়রন সাপ্লিমেন্ট লাগতে পারে, ভিটামিন সাপ্লিমেন্ট লাগতে পারে, এগুলো তখন আমরা দেওয়া আরম্ভ করব। তো আমি মনে করি যে আপনাদের সামনে আজকে যে মেসেজটা দিতে আসেন সেটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, এবং আমি মনে করি যে আমার এই আলোচনাটা আজকে কিছুটা হলেও আমার সার্থক হয়েছে। আপনারা সবাই ভালো থাকুন।